কোন বর্বর জাতিতে পরিণত হলাম আমরা নতুন বন্দোবস্তের নাম করে। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলা স্বীকার করছেন না। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিন্দু মাত্র থাকতো, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়মের 1 সপ্তাহের মধ্যে তো তাকে বিদায় করা উচিত। বাউলদের চুল কাটা হয়েছে, বাউলদের নানান কাজে এ পর্যন্ত প্রতিনিধি করে যাচ্ছে, নানান ধরনের বাধাগ্রস্ত করা, তাদেরকে হামলা করা। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলা স্বীকার করছেন না। আমিও আওয়ামী লীগের কেন্দ্রীয় একটা সম্পাদক হলেও বেসিক্যালি আমি তো আপনার সন্তান তুল্য একজন কর্মী। আপনার সামনে আমাদের বলার কিছু নেই, শুধু এইটুকু বলতে চাই, আপনার সাথে অনুমতি নিয়ে এই আইএমএ জাহেলিয়া আইএমএ ইউনুসিয়ার কাছে ফেল করেছে। ওটা বাংলাদেশটাকে মৃত্যু উপত্যকা বানিয়েছে এই ফ্যাসিস্ট সম্রাট খুনি দখলদার ইউনুস। আইএমএ জাহেলিয়া তো এইভাবে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হয়নি, কবর থেকে লাশ তুলে আগুনে দগ্ধ করা হয়নি। আজকে সেটি আমরা দেখছি, তার পেছনেই একটা টার্গেট, মুক্তিযুদ্ধকে বুঝে ফেলা। দর্শক, 13 মাসের বেশি হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন। গত বছর 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান, প্রথমে হেলিকপ্টারে, তারপরে বিশেষ বিমানে, বিমান বাহিনীর। তিনি ভারতে দিল্লির কাছাকাছি কোনো একটা জায়গায় আছেন বলে আমরা জানি। সেখানে দীর্ঘ সময় তিনি অবস্থান করছেন। তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তিনিও অনেক ধরনের কথা বলছেন। ইসলাম একটা চিতাবাঘ, জামাতে ইসলাম একটা চিতাবাঘ। কে কথাটা বলছে জানেন? সাবেক রাষ্ট্রদূত ভারতের। চিন্তায় পড়ে গেছে তো, মিটিং এ বসে গেছে। কি হইল এটা, কেমনে হইল? শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না, বসে গেছে মিটিং এ। আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতাবাঘ। যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। এবারে তাহলে আওয়ামী লীগের অনেক বড় একটি পরিবর্তন আসতে চলেছে। আওয়ামী লীগের এবার আর হাল কে ধরতে চলেছে সেটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং এই প্রশ্নটির উত্তর দিতে চলেছি আপনাদের আজকের এই ভিডিওটিতে। শেখ হাসিনার অবর্তমানে শেখ হাসিনার জায়গা এবং শেখ হাসিনার যে অবস্থা ছিল সেটি কে এই হাল ধরতে চলেছে সেটি জানাতে চলেছে আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। সম্পূর্ণ নিউজটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সরকার বৈধ না হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকে এবং রাষ্ট্রীয় নীতি হঠাৎ করে উগ্রপন্থীদের হাতে চলে যায়, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেনই বা এখানে দীর্ঘমেয়াদী প্রকল্পে জড়াবে বলুন? আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। এটি বিদেশিরা দেখছে, বিদেশিরা এটা খুব ভালোভাবে নেয়নি। হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় 20 জন নিহত হন, যাদের মধ্যে 7 জন ছিলেন জাপানি নাগরিক। এটি জাপানের জাতীয় স্মৃতিতে গভীর ক্ষত তৈরি করেছে। সব মিলিয়ে জাপানের সিদ্ধান্ত মূলত এমন একটি বার্তা যে ইউনুস সরকারের হাতে তারা কৌশলগত প্রকল্পের ভবিষ্যৎ নিরাপদ মনে করছে। কিন্তু এবার এই কাতারে যুক্ত হয়েছে জাপান, যে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে দেখা গেছে বা আমরা জানি। শুধু তাই নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের মতো ফ্ল্যাগশিপ বিনিয়োগের প্রকল্প সরাসরি ইউনুস সরকারের হাতে না দিয়ে জাপান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা এই শাসন ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না। প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কেন জাপান ও ইউনুসের পাশ থেকে সরে গেল? বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই জাপান অন্যতম বড় উন্নয়ন সহযোগী। অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি খাতে জাপানের উন্নয়ন সহায়তা দৃশ্যমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল ছিল বাংলাদেশের জন্য একটি মাইল ফলক প্রকল্প, যেখানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা শুধু অর্থায়ন করেনি, বরং প্রযুক্তিগত সহায়তা, ব্যবস্থাপনাতেও নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ করেই জাপান সরকার ঘোষণা দিল তারা এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব গ্রহণে ইউনুস সরকারের সাথে চুক্তি করবে না। এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। জাপান স্পষ্ট জানিয়ে দিল তারা এই সরকারের হাতে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো তুলে দিতে স্বস্তি পাচ্ছে না। মানে এই সরকারের সঙ্গে এরকম বড় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে পরিচালনার যে চুক্তি সেটি তারা করবে না। ঘটনাটি শুধু অর্থনৈতিক নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট। গত মাসে অর্থাৎ আগস্টে প্রভাবশালী দৈনিক দ্য জাপান টাইমস প্রশ্ন তুলেছিল, বাংলাদেশ কি আসলে পাকিস্তান হয়ে যাচ্ছে? পত্রিকাটি একটি উপসম্পাদকীয়তে লেখা বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে শিরোনামে বলা হয় যে হাসিনা সরকারের পতনের পর দেশটি ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে পড়ছে, উগ্র ইসলামপন্থীরা পুনরায় মাথাচাড়া দিচ্ছে, আর আইনের শাসন আসলে পুরোপুরি ভেঙে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে ইউনুস সরকারের নীরব সমর্থনে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো পুনর্বাসিত হচ্ছে।
এমনকি হোলি আর্টিজান হামলার দায়ে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে ইউনূস মন্ত্রিসভা প্রকাশ্যে হাস্যরস করেছে বিষয়ে, বলেছে এটা শেখ হাসিনার আমলে ঘটা নাটক ছিল, শেখ হাসিনা সরকারের নাটক ছিল। সেই হামলায় 7 জন জাপানি নাগরিক নিহত হয়েছিলেন, আপনাদের হয়তো মনে থাকবে। এই পটভূমি ভুলে যাওয়ার সুযোগ নেই জাপানের, তাই তারা বিনিয়োগ এবং আস্থার ক্ষেত্রে পিছু হচ্ছে, এতে কোনো বিস্ময় নেই। বাংলাদেশে ইসলামপন্থী শক্তির পুনরুত্থান শুধু বাংলাদেশের ভেতরেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য হুমকি। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি অনুপ্রবেশ বেড়ে যাচ্ছে। পাকিস্তানি মডেলের সামরিক মোল্লা শাসন ব্যবস্থায় যদি ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে পড়ে, তবে এর অভিঘাত সবার আগে পড়বে ভারতে, এবং টোকিওর মতো আঞ্চলিক অংশীদার দ্বারাও এর থেকে যে মুক্ত নয় তা হোলি আর্টিজান আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। জাপান শুধু উন্নয়ন সহযোগী নয়, তারা ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসাবে বাংলাদেশকে একটি স্থিতিশীল অংশীদার হিসাবে দেখে আসছিল। দর্শক, 13 মাসের বেশি হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন। গত বছর 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান, প্রথমে হেলিকপ্টারে, তারপরে বিশেষ বিমানে, বিমান বাহিনীর। তিনি ভারতে দিল্লির কাছাকাছি কোনো একটা জায়গায় আছেন বলে আমরা জানি। সেখানে দীর্ঘ সময় তিনি অবস্থান করছেন। তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তিনিও অনেক ধরনের কথা বলছেন, তার নেতা কর্মীরা অনেক রকমের কথা বলছেন, বিদেশে থাকা পালিয়ে থাকা নেতারাও অনেক ধরনের কথা বলছেন, অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকেও তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। এরই মাঝে নতুন একটা কথা সামনে এসেছে এবং গণমাধ্যম 21 টেলিভিশন এই কথাটা সামনে নিয়ে এসেছেন। প্রয়াত আলোচিত, সমালোচিত, বিতর্কিত কমিউনিস্ট লেখক, বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর তিনি নাকি বলে গিয়েছেন যে ভারতে শেখ হাসিনা নিরাপদ নয়, ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে। ব্যাপারটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার যে এই ধরনের একটা মন্তব্য প্রথমবারের মতো হলো। সত্যি কি তাই? সত্যি কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণনাশের ব্যাপার ঘটাতে পারে? এই ঘটনা যদি ঘটে তাহলে শেখ হাসিনা কোন ভরসায় ভারতে থাকছেন সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আবার বদরুদ্দিন ওমর সম্পর্কে আওয়ামী লীগ কিংবা আওয়ামী মনা লোকদের যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে গত কিছু মৃত্যুর আগেই তার কিছু মন্তব্যের প্রেক্ষাপটে। সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে শেখ হাসিনাকে কেন অনিরাপদ বলছেন তিনি ভারতে, কেন হত্যাকাণ্ডের শিকার হতে পারেন ভারতে বলে গেছেন তিনি, সেটা একটু বোঝার চেষ্টা। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি তার জবানবন্দিতে নাকি বলে গেছেন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে তদন্ত কর্মকর্তার কাছে, সেটাই নাকি আদালতে গ্রহণযোগ্য হবে তার দেয়া সাক্ষ্য। এবং সেই সাক্ষ্যে তিনি নাকি বলে গেছেন যে শেখ হাসিনা, 21 টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে যে হাসিনার প্রাণ নাশ করবেন মোদি। সরাসরি এই শিরোনাম দিয়ে খবরটা সামনে আনা হয়েছে। আর সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন প্রবীণ বামপন্থী চিন্তাবিদ ও লেখক বদরুদ্দিন ওমর। তার মতে যেই রাষ্ট্রে তিনি আশ্রয় নিয়েছেন ভবিষ্যতে সেখান থেকেই তার প্রাণনাশের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে দেয়া একটি লিখিত জবানবন্দিতে তিনি নাকি এই মন্তব্য করেছেন। গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষী হিসেবে এই জবানবন্দি জমা দেন বর্ষিয়ান এই তাত্ত্বিক। গত রোববার তার মৃত্যুর পর ট্রাইব্যুনাল জবানবন্দিটা প্রকাশ করে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে এটা প্রকাশ করে দেয়া হয়। বদরুদ্দিন ওমর সেখানে লিখেছিলেন ভারতের সহায়তায় কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারলেও আওয়ামী লীগের পুনরুত্থান আর সম্ভব নয়। তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা যেমন শুরু হয়েছিল নির্বাসন দিয়ে, তেমনি তার পতনের পরিণতিও হবে নির্বাসন। ছাত্রদলের মুখোশ উন্মোচন হয়েছে এবং তারা এই যে পরাজিত হলো, যারা ক্ষমতায় যাই করতেছিল, কেন তারা পরাজিত হলো, কারণটা কি? এখন আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ধরে নিচ্ছিল যে সংসদে তারা 250 আসনের চেয়ে বেশি নিয়ে তারা ক্ষমতায় যাবে, ব্যাপারটা এরকম। কিন্তু ডাকসু নির্বাচনের পর গণেশ উল্টে গেছে। সেখানে আমরা আরেক গণেশকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকা ভিসিকে প্রকাশ্যে ধমকাইতেছে, বেয়াদবি করতেছে, রংবাজি করতেছে তার সাথে। এবং এই যে রংবাজি করা, এই রংবাজি করাকে দমন না করে দেখা গেছে বিএনপির কিছু নেতা তাকে উল্টা সাপোর্ট করতেছেন। এটা খুবই বিস্ময়ের ব্যাপার। এখন এই রংবাজির কারণে কিন্তু এই বিএনপি ছাত্র দলের একদম ঠাটা পরাজয় ঘটেছে। আপনি রংবাজি করবেন আর আরেকটা দল এসে মোলায়েম কথা বলবে, সাধারণ ছাত্রছাত্রীরা কোনটাকে মানবে? এখন ছাত্রদলের সবাই রংবাজ ব্যাপারটা সেই রকম না,
কিন্তু ওই যে 2-4টা রংবাজের কারণে এই ভালোরাও একসময় নিঃশেষ হয়ে যায়, ভালোদের ইমেজ নষ্ট হয়ে যায়, তিতা হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বিএনপির গণেশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টু তার পক্ষে দাঁড়িয়েছে কোনো নেতা। ওই বিএনপি এক নেতা নিপুণ সহ কাউকে দেখলাম যে যুক্তি দিতেছে গণেশ জুলাইয়ের বড় যোদ্ধা, হাসিনার আমলে জেল খেটেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লয়া। খুবই হাস্যকর যুক্তি।